শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। শেষ পর্যন্ত স্বাক্ষর হলো বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। যদিও স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনের প্রথম ভাগে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ এবং পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ সহ নানা উত্তেজনা চলে। এনসিপি সহ 5টি রাজনৈতিক দলের বর্জনের মধ্যেই জুলাই জাতীয় সনদে সই করেছে বিএনপি, জামাত সহ 25টি রাজনৈতিক দল। সনদ সইয়ের পর প্রধান উপদেষ্টা বলেছেন, এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু। যে ঐক্যের সুরে সনদ সই হয়েছে সেই ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আর রাজনীতিকরা সনদ সইকে ঐতিহাসিক ঘটনা বলছেন। মতপার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে এগিয়ে নিয়ে যাবে বলে আশার কথা জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। এসব নিয়েই আজ আমাদের আলোচনার বিষয়, জুলাই সনদ সই পূরণ হবে স্বপ্ন। এই আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই আমি সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। আপনারা দুজনই যেহেতু আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন, সোহরাব হাসান আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বহুল আকাঙ্ক্ষিত এই জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার অনুভূতিটা কেমন? আপনাকে ধন্যবাদ এবং ডক্টর আসাদুজ্জামান রিপনকে শুভেচ্ছা। অনুভূতি তো ভালো, কিন্তু আরও ভালো হতে পারত যদি সব দল এক হয়ে জুলাই সনদে সই করত। 5টি দল সই করেনি। তারপরও বলবো যে জাতীয় ঐকমত্য কমিশন, সরকার, রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের আলোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে একটা সমঝোতায় তারা পৌঁছতে পেরেছেন। এটিই হবে আগামী নির্বাচন এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন আজকে সই না হলেও আজকে যারা সই করেনি তারা সামনে করার সুযোগ থাকবে। আমরা মনে করি যে একটা জায়গায় রাজনৈতিক নেতৃত্বকে আসতে হবে, সেটি বিচারের ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে। কারণ আমরা তো চাই না যে বিগত 3টি নির্বাচন যেভাবে হয়েছে সেরকম কোনো নির্বাচন হোক। আর নির্বাচনের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির সম্পর্ক থাকবে। তারা যার যার নীতি কর্মসূচি জনগণের কাছে জানাবে, পরিকল্পনার কথা জানাবে, কিন্তু যাতে কোনোভাবে হিংসা, বিদ্বেষ এবং অন্যের প্রতি আক্রমণাত্মক ভাষা ব্যবহার না হয়। কারণ আমরা আমাদের নির্বাচনী রাজনীতির যে অভিজ্ঞতা সেটি খুব সুখকর নয়। আমরা চাই আগামী নির্বাচনটি প্রধান উপদেষ্টা আশা অনুযায়ী একটি ভালো নির্বাচন হবে। দেশের মানুষ একটি ভালো নির্বাচন চায় এবং সেই নির্বাচন করার জন্যে রাজনৈতিক দলগুলোকে যেমন এগিয়ে আসতে হবে, নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে। প্রধান উপদেষ্টা কিন্তু আজ বলেছেন ভাষণে যে যেই ঐক্যের সুর দেখা গিয়েছে, যে ঐক্যের সুর দেখা যাচ্ছে, সেই ঐক্যের সুরকে সামনে এগিয়ে যেতে হবে। না, ঐক্যের সুর আছে, কিন্তু সুরটা যদি আরও গাঢ় হতো, আরও দৃঢ় হতো, তাহলে বোধহয় এই প্রশ্নগুলো আসতো না। এখন 5টি দল যে সই দেয়নি তাদেরও বক্তব্য আছে। এবং আর দেখুন, আজকে এই ঐতিহাসিক দিন যেটাকে আমরা বলছি, সেদিন একটা অঘটন ঘটলো। এই অঘটনের জায়গায় আমরা আসবো, কিন্তু তার আগে আমরা একটু আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই। আপনার কাছে জানতে চাই যে আজকে প্রধান উপদেষ্টা যেই ঐক্যের সুরের কথা বলেছেন, সেই ঐক্য সুরকে সাথে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে আজ আপনি এই অনুষ্ঠানে ছিলেন, আপনার কাছে এই অনুষ্ঠানের মূল্যায়নটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সৌরভ ভাইকে। আমি সৌরভ ভাইয়ের বক্তব্যের সাথে অনেকখানি একমত, নিঃসন্দেহে। এবং এটা একটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা, একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা প্রত্যক্ষ করেছি নিঃসন্দেহে। এবং ইতিহাসের সাক্ষী রয়েছি। ওই গানের মতো, হয়তো তোমার নাম কেউ, কিন্তু হয়তো তোমার নাম ইতিহাসে রবে না, লেখা থাকবে না, সেটা আলাদা কথা। আমি সৌরভ ভাই হয়তো আমাদের নাম লেখা থাকবে না যে আমরা উপস্থিত ছিলাম কি ছিলাম না, কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি
আমরা খুব কাছ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি, তার আগ্রহের কথা শুনেছি, উচ্ছ্বাসের কথা শুনেছি, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, এটা বাংলাদেশে স্বাধীনতার পরে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে অনেক বিষয়ে গত বেশ অনেকগুলো মানে দিন বলে একটা দলিলের সই দেওয়া, এক্স্যাক্টলি। আপনি জানেন দুজন মানুষের একটা সম্পর্ক যখন হতে যায়, আই ওয়ান্ট টু মিন একটা বিয়ে, একটা কাবিনের মতো ঘটনা যখন ঘটে, তখনও কিন্তু মানে দেনমোহর কত হবে, কতটা উসুল হবে, কতটা উসুল হবে না, এই নিয়ে পর্যন্ত রীতিমতো কি অনেক ভজঘট লেগে যায়। তো সেখানে কোটি কোটি মানুষের স্বপ্নের ব্যাপার, হ্যাঁ, এত মানুষের স্বপ্নের ব্যাপার, যে স্বপ্ন পূরণ করার প্রতিশ্রুতি। কারণ আমাদের স্বপ্নগুলো হয় কি, আমাদের স্বপ্নগুলো তো বারবার আমরা খুব স্বপ্ন দেখা জাতি, আমাদের স্বপ্নগুলো বারবার মার খায়। আমাদের আমরা যে মুক্তিযুদ্ধে যখন অংশ নিলাম, তখন কি আমাদের একটা স্বপ্ন ছিল না? আমরা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখিনি? কিন্তু আমাদের কি একটা রাষ্ট্রকে আমরা 53-54 বছর বয়সে আমরা আমাদের রাষ্ট্রটাকে কি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পেরেছিলাম? পারিনি। এরপরে দেখেন নানা সময়ে নানাভাবে আপনার নানান প্রেক্ষিতে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। এই দেশে যে প্রথম গণঅভ্যুত্থান হলো তা কিন্তু নয়। তো সেই স্বপ্নগুলো, গণঅভ্যুত্থান কেন হয়? মানুষের ক্ষোভ থেকে, বঞ্চনা থেকে, তাই না? এবং একটা লক্ষ্য থেকে, একটা প্রত্যাশা থেকে। কিন্তু সেই প্রত্যাশাগুলো পূরণ হয় না, এটা সত্য কথা। তো 24 এবং আমাদের প্রত্যাশাগুলো এটাও ঠিক যে আমাদের প্রত্যাশাগুলো অনেক আকাশচুম্বী, মানে অনেকটা এমন অনেক সময় এত প্রত্যাশা থাকে যেগুলো অনেক সময় আমরা ছুঁতেও পারি না, কিন্তু ছোঁয়ার একটা স্বপ্ন থাকে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাই যে আমি তো আমার ছাত্র জীবনে আমরা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার, একটা অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করার মানুষের ভাষায় মানে কারিগর ছিলাম, একেবারেই মানে সম্মুখে থেকে নেতৃত্ব দিয়েছি। আমাদের সেই সময়টার সেই আকাঙ্ক্ষা কি আমরা পুরোটা বাস্তবায়ন করতে পেরেছি? মোটেই না। তো আজকের এই বয়সে এসে এখনও তো আমি স্বপ্ন দেখি যে আমার দেশটা, আমার রাষ্ট্রটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, আমার দেশের সরকার জবাবদিহি করবে, আমার দেশের সমস্ত ক্ষেত্রে একটা স্বচ্ছতা থাকবে, আমাদের দেশের মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, এগুলো থাকবে, আমাদের দেশের প্রশাসন জবাবদিহি করবে। এটা মানে ঠিক কলোনিয়াল প্রশাসনের মতো থাকবে না। দেখেন, এই যে কলোনিয়াল প্রশাসনের কথাটা বললাম, আজকে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, আমি আপনার সাথে আলোচনা করার আগে সৌরভ ভাইয়ের সাথে শেয়ার করছিলাম। আজকে যেই মানে ঐতিহাসিক জুলাই সনদটা যে আপনার স্বাক্ষরিত হলো, সেই অনুষ্ঠানটা যে মূল পোডিয়ামটা, মানে অনুষ্ঠানের যে মূল স্টেজ যদি আমরা বলি, ঠিক তার উল্টো পাশে, যেমন এখন আমি কথা বলছি, আমার উল্টো পাশে আপনার সামনে ক্যামেরা আছে এরকম কিছু, ঠিক উল্টো পাশে এই ব্যুরোক্রেসিরা, তারা ওখানে কাগজে লিখে রেখেছে পতাকা দিয়ে, মানে ইয়ে করে সিগনিফাই করে যে সিনিয়র সচিব এবং সচিব। হোয়াট ওয়াজ দেয়ার রোল? ওই জায়গাটা তো থাকার কথা ছিল কারা? প্রথমত আমি সবচেয়ে বেশি খুশি হতাম মানে সম্মানিত হতে পারতেন যারা জুলাই মানে আপনার মানে আন্দোলনে যে সমস্ত পরিবারগুলো মানে সন্তান হারিয়েছে, অ্যাটলিস্ট সেই সমস্ত বাবা মায়েরা, শহীদ পরিবাররা, তাদেরকে ওই জায়গাটা রাখলে বেশি মানে ভালো হতো। তার পাশ দিয়ে আপনি রাষ্ট্রের বিশিষ্ট নাগরিকদের, সম্মানিত নাগরিকদের, আমার খুবই সিনিয়র শিক্ষক প্রফেসর আবু আহমেদ, অর্থনীতিবিদ, মানে এই যে তাদের মতো লোকের জন্য খুব নির্দিষ্ট জায়গাটা ছিল না। তাই আমন্ত্রিত অতিথি লেখা, আমন্ত্রিত সবাই XYZ। রাষ্ট্রের কিছু বিশিষ্ট নাগরিক থাকে না, বিশিষ্ট আলেম থাকে, বিশিষ্ট সাংবাদিক থাকে তো, হ্যাঁ, বিশিষ্ট গায়ক থাকে, আপনার মতো বিশিষ্ট উপস্থাপিকা থাকে তো, একটা বিশিষ্ট থাকে তো। কিন্তু ওই জায়গাটা আমার কাছে জিনিসটা খুবই খুবই দৃষ্টিকটু লেগেছে যে একেবারে মূল মানে মঞ্চের ঠিক উল্টো পাশে সিনিয়র সচিবরা, মানে ওই নামে তারা ওই জায়গাটা ডেপুটি সেক্রেটারি মুক্ত তারা সবাই ওই সোজাসুজি জায়গাটা তারা দখল করে রেখেছে। এবং আমরা যারা রাজনীতি করি, আমাদের এত আন্দোলন সংগ্রাম, আমরা এত জেল খাটি, এত জুলুমের সম্মুখীন হই, আমি তো খুব গ্যারান্টি দেবো আমি তো অ্যাটলিস্ট দুর্নীতিবাজ না, এক পাইপও শুধু জীবনে দুর্নীতি করি নেই, হারাম খাই নেই। তো আমাদের এমন জায়গায় আমাদের আসন দেওয়া হলো যেখানে আমাদের সামনে ক্যামেরাও ঘোরে না,
মানে মানে ক্যামেরা থেকে আমরা মানে কি বলে মানে আউট অফ ফোকাস যেটাকে বলে নাকি আউট অফ ফোকাস মানে সোজা কথা। এইটা কি মানে এই জায়গায় আমরা কি এই ব্যুরোক্রেসি কি দেখি নাই গত 15-16 বছরে শেখ হাসিনার নর্দন কুর্দন সাথে কিভাবে তাল মিলিয়েছে, কিভাবে মানে তার অবৈধ শাসনকে কিভাবে একের পর এক মানে সহযোগিতা করে বৈধতা দিয়েছে, কিভাবে মাল কামিয়েছে, কিভাবে মানে ধন সম্পদ বিদেশে পাচার করেছে, সন্তানদেরকে বিদেশে পড়তে পাঠিয়েছে। ইয়েস, অ্যামংস্ট দেম তাদের মধ্যে কেউ কেউ বঞ্চিত ছিলেন, প্রমোশন পাননি। তো বঞ্চিত না পেয়ে ডেপুটি এক ধাপে যে মানে সচিব হয়ে গেছেন, জয়েন্ট সেক্রেটারি এক ধাপে যে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছেন, কথার কথা। তার মানে কি এই আন্দোলনের ফলেই তো এটা হয়েছেন, আন্দোলনের ফলেই তো ওই জায়গাটিতে বসেছেন। আমি আসছি, আন্দোলনটার জন্য এই জীবন উৎসর্গের জন্য নাকি এর বিনিময়ে তো আপনি সচিব হয়েছেন, সিনিয়র সচিব হয়েছেন, নয়তো বাড়িতে ছিলেন, নাতিপোতা পালছিলেন তো এতদিন নাকি, রিটায়ার ফিটার করেছেন, ভুড়ি ঠুরি ভাসিয়ে মোটামুটি মানে দিন গুজরান করছিলেন। এখন 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 একটা চেয়ার পাওয়ার পরে না একটা চেয়ার পাওয়ার পরে আজকে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতার দিকে এসেছি, এবং আজকে আমরা যেই দুপুরবেলা একটা ঘটনা দেখলাম যে জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের একটা সংঘর্ষ, সেখানে আসলে এই যে এই সংঘর্ষটা আসলে কতটা বর্বরতার নিদর্শন আমি আপনার এই ব্যাখ্যাটা দিতে চাই। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূস নিঃসন্দেহে খুব কথার কারিগর, তো চমৎকার বলেন। আই ওয়াজ এক্সপেক্টিং উনি আজকে একটা মানে লিখিত বক্তব্য দেবেন, ওনার লিখিত বক্তব্যটা একটা ঐতিহাসিক দলিলও হয়ে যেতে পারতো, হোয়াট এভার। আমি আমাদের এক ইংরেজি ডিপার্টমেন্টে পরবর্তী বাংলা শিক্ষক ছিলেন আপনার প্রফেসর সৈয়দ আলী হাসান, আপনার নিশ্চয়ই মনে আছে, চমৎকার কবিতা লিখতেন, তার অনেক মানে কবি লেখক সবই ছিলেন তিনি। আলী হাসান সাহেব ইংরেজির ছাত্র, ইংরেজি শিক্ষক করতেন, পরে বাংলায় পড়ে আবার বাংলা ভাষায়। তো উনি যখন কথা বলতেন আমার কাছে মনে হয় ওনার পুরো কথাটাই যদি সাজানো যেত, শব্দগুলো সাজালে একটা প্রবন্ধ হয়ে যেত, মানে এত চমৎকার বলতেন। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঠিক ওইভাবেই দেখলাম, উনি অনেকগুলো কথা বলেছেন, অনেক স্বপ্নের কথা বলেছেন, আশার কথা বলেছেন, রাজনীতিকদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন আগামী দিনগুলোতে। সেটা বলেছেন একটা ভালো নির্বাচন করার জন্য উনি এটাও বলেছেন একটা ভালো, আমরা তো একটা সনদ করে দিলাম, মানে আপনার সবাই স্বাক্ষর করলেন, এরপরে তো একটা ভালো নির্বাচন করতে হবে। একটা ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের স্টেক হোল্ডার কারা, মেনলি পলিটিক্যাল পার্টিস। তো পলিটিক্যাল পার্টিস তারা একসাথে বসে একটা ভালো নির্বাচন কিভাবে আয়োজন করা যায় সেখানে তিনি তাগিদ দিয়েছেন। একটা ভালো নির্বাচন আয়োজনের জন্য আপনারা বসে আপনারা একটা পদ্ধতি তৈরি করুন, একটা নীতিমালা তৈরি করুন। আমাদেরকে কেন অন্যরা, পুলিশ অন্যরা কেন আমাদেরকে বলবে এটা ঠিক না বা ওটা ঠিক না, বা বিদেশিরা এসে কেন বলবে এটা ঠিক না ওটা ঠিক না, আমরা কি নিজেরা ঠিকঠাক করে চললেই তো সব কিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, আপনি আজকে একটা কথা বলেছেন যে মানে দুপুরবেলা মানে মানে ইন দ্য নেম অফ জুলাই যোদ্ধা। উনি কি জুলাই যোদ্ধা না? আপনি কি জুলাই যোদ্ধা না? আমি কি জুলাই যোদ্ধা না? জুলাই যোদ্ধা বলতে আজকে যে 50-60 জন 100 জন ছেলে যারা ওখানে তাদের প্রতিবাদ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, দে আর নট অনলি আপনার মানে জুলাই ওয়ারিয়র্স। আই ডোন্ট লাইক টু সে, অ্যান্ড দিস ইজ নট দ্য ফ্যাক্ট ইভেন। এটা এইভাবে বর্ণনা করার, আমরা খুবই আবেগ তাড়িত জাতি, তো আমরা মানে খুবই আবেগ দিয়ে কথা বলি। যেমন জুলাই যোদ্ধারা নেমেছে, জুলাই যোদ্ধাদের উপর এটা হয়েছে। কতজন, কত মানুষ, হাজার, মানে সহস্রাধিক, লক্ষ, এরকম কিছু হলে তো এরকম একটা ঘটনা যদি অমিল বা বেমিল বা আকাঙ্ক্ষার বাইরে হয়, তো সেখানে তো হাজার হাজার মানুষের মানে যোদ্ধাদের নেমে যাওয়ার কথা, কিন্তু সেটা তো আমরা দেখিনি। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তো সাংবাদিকতা করি মূলত, আমি তো ঠিকাদারি করি না, আমার অন্য কোনো কাজ নাই, সোজা কথা। টেন্ডার করি না, তদবির করি না, বাণিজ্য করি না, শুধুই লেখালেখির বাইরে আর ভাবনা চিন্তার আপনাদের সাথে কথাবার্তা বলা ছাড়া আমার তো আর কোনো পেশা নাই, সোজা কথা। টাউটারি বাটপারি এগুলো তো আমি করি না। আচ্ছা, মানে পাবলিকলি কথাগুলো বলছি কারণ আমার সত্যতা বলবে না যে উনি এগুলো করেন। চাঁদাবাজিও করেন জীবনে, এক পয়সা কোনো ব্যাটার কাছে নিতে যায়নি। এখন কথা হচ্ছে যে ইয়েস, এনসিপি যারা স্বাক্ষর করেননি তারা স্বাক্ষর করলে ইট কুড হ্যাভ বিন বেটার। আমরা এই বিষয়টা জানতে চাইবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। আমরা এই 2 সেকেন্ড বলে দিই। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে জুলাই সনদটা যে মানে সাইন হলো, এটাকে আওয়ামী লীগ চেয়েছিল, খুশি হয়েছে? শেখ হাসিনা খুশি হয়েছে? পলাতক লীগ কি খুশি হয়েছে?
পরাজিত শক্তিকে খুশি হচ্ছে? নিশ্চয়ই না। সুতরাং এটাকে ভণ্ডুল করার জন্য, এটাকে কালিমা লিপ্ত করার জন্য, আমরা এই জায়গায় আসবো যে কেউ কেউ বলছে যে জুলাই যোদ্ধাদের ব্যানারে কোনো একটি গোষ্ঠী চক্রান্ত করার চেষ্টা করছে। এই বিষয়টা আমি মতামত আপনাদের জানতে চাইব, কিন্তু তার আগে সময় হয়েছে একটি বিরতি। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, একটু পরেই ফিরছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই সনদ সই পূরণ হবে স্বপ্ন। আমাদের সাথে আজ আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। এবারে সোহরাব হাসান, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে জুলাই সনদ বানচাল করার জন্য অনেকেই বলছে যে জুলাই যোদ্ধাদের ব্যানারে কোনো একটি বিশেষ গোষ্ঠীর চক্রান্তের চেষ্টা চালিয়েছে। এ বিষয়ে আসলে আপনার মতামত জানতে চাইব। ধন্যবাদ। প্রথমত হচ্ছে স্বীকার করতে হবে যে একটা ঘটনাটা দুঃখজনক, কারণ যারা এসেছেন তার পিছনে কে আছেন সেটা সরকারের দায়িত্ব বের করা। তাদের মধ্যে আহত যোদ্ধারা ছিলেন, তাদের মধ্যে অনেকের পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, এরকম মানুষ ছিলেন। একটা তো স্বীকার করতে হবে যে এই যে যারা আহত হয়েছিলেন জুলাই যুদ্ধে, জুলাই গণ অভ্যুত্থানে, তাদের অনেকের সুচিকিৎসা হয়নি, যেভাবে চিকিৎসা হওয়ার কথা সেটা হয়নি। হয়তো খুব কিছু আহতকে বাইরে পাঠানো গেছে, কিন্তু অনেকেই কিন্তু এই এক ধরনের তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। সেটা যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, শুধু সরকার না, আমি মনে করি নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব তাদের দেখাশোনা করা, প্রতিবেশী হিসাবে, পেশাজীবী হিসাবে, মানে কিভাবে তাদের সহায়তা করা যায়, একজন সংবাদকর্মী হিসাবে এই বিষয়টা আমাদের দেখা উচিত, সরকারের দেখা উচিত। যে এই সংখ্যা তো বলা হয় 20,000-এর বেশি নয়, এবং 20,000-ই তো আর গুরুতর আহত না, তাদের মধ্যে ধরেন 10,000 বা 5,000 গুরুতর আহত। তাদের দায়িত্ব রাষ্ট্র নিতে পারে না, এখানে একটা ব্যর্থতা আছে। আর তারপর আরেকটি বিষয় আছে, আপনি বলছেন যে কোনো মহল, যদি যেটি রিপন ভাই উল্লেখ করলেন, যদি এনসিপি জুলাই সনদে সই করতে অসম্মতি না জানাতো এবং তারা যদি ওখানে উপস্থিত থাকতো, তাহলে হয়তো ওই ঘটনাটা নাও ঘটতে পারত। সুযোগটা নিয়েছেন। হ্যাঁ, সুতরাং এক ধরনের আমরা ঐক্যের সুর বলি, কিন্তু ঐক্যের সুরের মধ্যে অনৈক্যেরও একটা বিষয় আছে। তারপরও যা ঘটেছে, রিপন ভাই বলছিলেন যে আমাদের আসন বন্টন নিয়ে, কিন্তু আমি একটি এবারে এই অনুষ্ঠানে একটি বলবো যে নতুন অভিজ্ঞতা, যে যারা উপদেষ্টা পরিষদের সদস্য তারা একেবারে সাধারণ দর্শকদের কাতারে বসেছিলেন, অনেকের সাথে কথাও হয়েছে। এই যে সৌজন্য বোধ বা তাদের ক্ষমতা না দেখানো চেয়ারের, আমি মনে করি এটা সব ক্ষেত্রে যদি আমরা প্রতিপালন করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশ আসলেই বদলাবে। জুলাই সনদ শুধু একটি কাগজের দলিল, কাগজে সই করে কিন্তু বাংলাদেশ বদলাবে না। মানসিকতার পরিবর্তন করতে হবে, রাজনীতির পরিবর্তন করতে হবে, নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পর্কটা নতুনভাবে বিনির্মাণ করতে হবে। কারণ আমরা দেখুন, এই যে 4টি ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে রিপন ভাই তো দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আসা মানুষ, রাজনীতিক, এই অভিজ্ঞতা কিন্তু তাদের আমলে আমাদের সময় ছিল না। সুতরাং এখন কিন্তু নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। যারা জয়ী হয়েছেন আমরা তাদের অভিনন্দন জানাই, কিন্তু এই জয়ের পিছনে অন্য কাদের ব্যর্থতা ছিল সেটাও খুঁজে বের করে দরকার। আর আজকে যেহেতু জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আশা করি জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন হবে, সবাই মিলেই নির্বাচনটি করবে, একটি ভালো নির্বাচন হবে। এবং এই যে এই নির্বাচনের প্রশ্নে একটু আসতে চাই, যে আজ যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি সহ আরও 4টি রাজনৈতিক দল অংশগ্রহণ করলো না, সেক্ষেত্রে এনসিপির সাথে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। যেরকম তাদের শাপলা প্রতীক না পেলে তারা বলছে যে তারা নির্বাচনে যাবে না, এরকম অনেক বিষয় আছে। সেক্ষেত্রে নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া নিয়ে আসলে কি কোনো শঙ্কা দেখা যাচ্ছে? আমার মনে হয় না জুলাই সনদ হওয়ার পরে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে। একটাই সংশয় যে সবাই অংশগ্রহণ করবে কিনা। এখন এখানে আমি মনে করি যে এই জুলাই সনদ সই হওয়ার পরেও সরকারের দায়িত্ব আছে, জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব আছে, যাদের যে অভিযোগ বা যে আপত্তি, আর সেটি নিয়ে আলোচনা হতে পারে।
অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে, আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। তারা একটা আইনি ভিত্তির কথা বলছেন। আলোচনায় কিন্তু আইনি ভিত্তির ব্যাপারটা আসছে। গণভোট তো আইনি ভিত্তি। এখন গণভোটটা কখন হবে আর সেটা নিয়ে বিতর্ক আছে। আমি আমাদের ধারণা বা প্রত্যাশা যে এই সমস্যাগুলো কেটে যাবে। আর একটি প্রতীক না পেলে নির্বাচন না করার এই মানসিকতা কিন্তু গণতান্ত্রিক নয়। এই বিষয়টা আমি একটু আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই যে এনসিপি কিন্তু 3টা দাবি দিয়েছে, তার মধ্যে একটা আছে আইনি ভিত্তি সহ আরও 3টা দাবি। আপনার কাছে জানতে চাই যে এনসিপির আসলে যেই দাবি সেই দাবিগুলো আসলে কতটা যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। আমি তো আসলে ঠিক এই জাজমেন্টে দিতে পারবো না কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক। এটা তো মানে এটা শুড নট বি ভেরি প্রুডেন্ট যে আমি বলবো এটা অযৌক্তিক অথবা যৌক্তিক, তা বলা যাবে না। বলা যেতে পারে তাদের দাবির পেছনে তো নিশ্চয়ই তাদের একটা যুক্তি আছে। এক, যুক্তিগুলো তারা নিশ্চয়ই উত্থাপন করেছেন এবং মেজরিটি পলিটিক্যাল পার্টি যারা ছিলেন তারা নিশ্চয়ই তাদের দাবির সাথে কনভিন্সড হননি বলেই তো আপনার বিষয়টা এক মতে আসা গেল না, তাই না? তো রাজনীতি কিন্তু আপনি অনেক বিষয়ে আপনি একমতে নাও আসতে পারেন, কিন্তু ইউ ক্যান কন্টিনিউ ইউর কমিটমেন্ট, ইউ ক্যান কন্টিনিউ ইউর ইস্যু। আপনি আপনার ইস্যুটাকে জাগিয়ে রাখতে পারেন, মানে আপনার সেটা থ্রু ইউর পলিটিক্স, আপনার রাজনীতির মধ্য দিয়ে আপনি সেটা মানে জারি রাখবেন, জাগিয়ে রাখবেন। কিন্তু তার মানে এইটা নয়, আজকে আমি যে শুরুতে যেটা বলছিলাম যে আজকে মনে রাখতে হবে যে জুলাইয়ের যে মুভমেন্টটা, এটা ইট ইজ দ্য আউটকাম অফ দ্য 16 ইয়ার্স মুভমেন্ট এগেনস্ট অ্যান অটোক্রেট গভর্নমেন্ট। একটা স্বৈর শাসকের বিরুদ্ধে 16 বছরের কালেকটিভ লড়াই ছিল, যেই লড়াইতে চূড়ান্ত পর্যায়ে এটা এক দফাতে পরিণত হলো এবং নারী থেকে শুরু করে সমস্ত পেশাজীবী কে না এই লড়াইতে অংশ নিয়েছিল, আলেম থেকে। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিল যে তরুণরা, তাদের গঠিত হওয়া যে এনসিপি আমি আসছি এইখানে আপনার একটা ভুল করেন। কি ভুলটা করেন জানেন? প্রত্যেকটা আন্দোলনে কেউ না কেউ নেতৃত্ব দেবে, ছাত্রদের সেটা নেতৃত্ব দেওয়ার কথা। আমি আমার সময় নেতৃত্ব দিয়েছি, দ্যাট ওয়াজ মাই টাইম, দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য টাইম, যে ছাত্র যুবকরাই রাজপথে থাকবে, আন্দোলনের নেতৃত্ব দেবে। তো আই মেট দ্য ডিমান্ড অফ দ্য পিপল। সমাজের সে দাবি আমি পূরণ করেছি। আমি যদি 69-এর কথা যদি যাই, 69-এর তৎকালীন ছাত্র নেতারা মানে মার্চে বা তার আগে 67, 65 থেকে শুরু করে, তাই না? তোফায়েল আহমেদ থেকে শুরু করে, রাশেদ খান মেনন থেকে শুরু করে, আব্দুল রাজ্জাক থেকে শুরু করে, সিরাজুল আলম খান থেকে শুরু করে, যারা তৎকালীন সময়, মতিয়া চৌধুরী, এরা তাদের সময় তারা নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে এই রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ অ্যান্ড আদার্স যারা নেতৃত্ব দিয়েছেন 69-এর গণঅভ্যুত্থানে মূলত ছাত্রই নেতৃত্ব দিয়েছে নাকি সৌরভ ভাই? আপনারা কি দেখেছেন যে 70 বা 71 বা 72-এর পরে তারা সরকার গঠন করেছে? এটা তো খুব ইম্যাচিউর ডিমান্ড, নট প্র্যাকটিক্যাল ডিমান্ড। 90-তে গোটা 80-র দশকে আমরা নেতৃত্ব দিয়েছি। আমি বিএনপির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম অ্যাট দ্যাট টাইম, ঠিক আছে? আমরা জেল খেটেছি, নির্যাতনের মুখে পড়েছি। হয়তো এখনকার মতো গুম হতো না, কিন্তু নির্যাতনের মুখে তো পড়তাম। আচ্ছা, হয়তো আয়না ঘরে যেতাম না, মানে নেওয়া হতো না, বাট কোনো না কোনো ফর্মে তো আমাদের উপর নিপীড়ন তো হতো, কারাগারে পাঠানো হতো, পরিবার থেকে বিচ্ছিন্ন করা হতো, তাই না? তো এখন কথা হচ্ছে কি যে তার মানে কি 90 সালে যখন এই অভ্যুত্থানে যখন সফল হলো, নির্বাচন হলো, নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের সিনিয়র নেতারা মন্ত্রী হয়েছেন। আমি কি বলেছি বা আপনারা কি তখন বলেছেন যে এই ছেলেরা, তখন অবশ্য আপনি অনেক ছোট ছিলেন, হয়তো জন্মই হয়নি আপনার, তো যাই হোক, তো তখন কি এটা বলা কি খুব যৌক্তিক হতো? এই যে ছেলেরা নেতৃত্ব দিয়েছে, মানে আমাদের সময়ের কথা বলছি নাকি, এই ছেলেরা নেতৃত্ব দিয়েছে, এরা কেন মন্ত্রিসভায় নেই? 90-এর গণঅভ্যুত্থানের কথা যদি তুলে নিয়ে একটা প্রশ্ন রাখতে চাই যে 90-এর গণঅভ্যুত্থানের পরেই কিন্তু একটা রূপরেখাতে সই করেছিল সবগুলো দল মিলে। এটা আমি আপনাকে মানে এটা নিয়ে একটু ভুল ব্যাখ্যা এবং প্রচলিত ভুল আছে, মিথ আছে। 90-এর গণঅভ্যুত্থানের পরে কোনো রূপরেখা হয়নি। আগে 3টি রাজনৈতিক দল, এক্স্যাক্টলি 3টি রাজনৈতিক জোট, আন্দোলনরত মানে 7 দলীয় জোট ছিল বিএনপির নেতৃত্বাধীন, 8 দলীয় জোট ছিল আপনার মানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ছিল। এরা মানে আপনার কি করেছেন, তারা একসাথে যে এক দফায় একমত হলেন
বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এরা তো আন্দোলন করেছেন, কিন্তু একটা সময় পর্যন্ত এরা পরস্পর পরস্পর চোখ দেখা দেখিও ছিল না। এইখানে একটা তৎকালীন সাংবাদিক ফয়েজ ভাই, হ্যাঁ, মানে তৎকালীন এরকম সিভিল সোসাইটিতে কিছু মানুষ ছিলেন যারা এই তিনটি জোটকে একসাথে বসিয়ে একটা সেই 31 বুদ্ধিজীবীর যে বিবৃতি, হ্যাঁ 31 জন বুদ্ধিজীবী বিবৃতি দিলেন, ব্যারিস্টার মনিরুল হোসেন সহ, মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য আর্কিটেক্ট। তো এইগুলোতে ঠিক এটা ঠিক না যে তারা একটা চূড়ান্ত পর্যায়ে একটা আন্দোলন পরিচালনা করবেন, কিছু প্রতিশ্রুতি নিশ্চয় ছিল, সেটা কিন্তু মানে আন্দোলনের পরে, সরকার হওয়ার পরে না, মানে একেবারে আন্দোলনের মাঝামাঝিতে তিনটি জোটকে কাছাকাছি আনার জন্য ন্যূনতম কর্মসূচিতে যারা ঐক্যবদ্ধ হতে পারেন। এই জন্য অনেকে আমরা তালগোল মিলিয়ে ফেলি কি জানেন, আমরা মনে করি যে এরকম একটা চুক্তি ছিল, সেই চুক্তি ভায়োলেট করেছে। ইনফ্যাক্ট ইট ওয়াজ নট। এটা হলে খুব ভালো হতো। এখন আমি যে কথাটি বলতে চাই, এই যে আপনি লড়াই করেছেন, সোহরাব ভাই তার লেখালেখি দিয়ে লড়াই করেছেন, দীর্ঘদিন মানে লড়াই করেছেন, আমরা রাজপথে লড়াই করেছি, কারাগারে গেছি, পালিয়ে থেকেছি, তাই না, ইত্যাদি, মানবেতর জীবনযাপন করেছি, সোজা কথা মানে জীবন জীবিকা থেকে পর্যন্ত আমাদেরকে মানে কি বলে একেবারে মানে কাট অফ করার চেষ্টা করা হয়েছে, করেছেও। আচ্ছা, তো আমরা কি জুলাই যোদ্ধা না? আমরা কি তা না? নিশ্চয়ই। এখন ফোর ফ্রন্টে তো আমাদের ছেলেরাই ভূমিকা নেবে, আমাদের মেয়েরাই তো ভূমিকা নেবে। ওই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে, যে মেয়েটিকে আমি সেই মেয়েটাকে অনেকদিন খুঁজেছিলাম, পেয়েছিও তাকে। ওই যে একটি মেয়ে হ্যাংলা পাতলা পুলিশের ট্রাকের সামনে নাকি হাত দিয়ে ট্রাকটার সামনে মানে রুখে দিল, ট্রাক ওর উপর দিয়ে গেলে মানে চিন্তা করে এই যে মেয়ে সাধারণ, সে তো নেত্রীও না, সে নেত্রীও না। এইভাবে প্রতিটি পর্যায় থেকে ওই যে মুগ্ধ যে মেয়েটা, ছেলেটা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করেছে, পানি লাগবে বললো না, কত মা তাদের বাড়ি থেকে খাবার এনে বাচ্চাদেরকে দিয়েছে, বাচ্চাদেরকে সাহায্য করেছে, এবং মায়েরাই আসলে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছে যে তোমরা যাও। আমি একটু আসতে চাইবো এই জায়গায়। আমাকে আসরাফ ভাইকে আমি একটু সময় নিয়ে নেই, মানে 1 মিনিটও নেব না। আমরা তো সবাই সমাজে সবাই কিন্তু অবদান ছিল, সেই জন্য তো শেখ হাসিনা পালাতে বাধ্য হলো। নাহলে এইভাবে কেউ পালায় নাকি? যদি এন্টার সোসাইটি, এন্টার পিপুল যদি এক না হতো তাহলে পালাতো না। এখন কথা হচ্ছে কি, আপনি যদি নির্দিষ্ট এখন পালাবার, উনি চলে যাওয়ার পরে বিএনপির ছেলেরা বিএনপির জায়গায় চলে গেছে, কমিউনিস্ট পার্টির ছেলেরা তাদের পার্টিতে চলে গেছে, জাসদের জায়গায় চলে গেছে, শিবিরের ছেলেরা শিবিরে চলে গেছে। এরপরে যারা থাকলো তারা পরে কেউ একটা দল বানিয়েছেন, একাধিক দল বানিয়েছেন। শুধুমাত্র তাদেরকে যদি আপনি জুলাই যোদ্ধা বলেন, তাহলে এন্টার ন্যাশনকে, এন্টার পিপুলের সেগমেন্টগুলোকে আপনি অসম্মান করবেন। আসলে আমি আমাদের ছেলেরা একটা দল করেছে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ তারা একটা ভালো কাজ করেছে, নিঃসন্দেহে করা উচিত। তাদের নতুন বক্তব্য নিয়ে, নতুন রাজনীতি নিয়ে তাদের হাজির হওয়া উচিত, তাদের সাফল্য কামনা করি আমি নিঃসন্দেহে। কিন্তু আজকে জুলাই, ইন দ্য নেম অফ জুলাই যোদ্ধা, নিশ্চয়ই এনসিপি না, জুলাই যোদ্ধার নামে হয়তো রিয়েলি মানে অ্যাগ্রিভড কেউ ছিলেন। বাট অ্যাট দ্য সেম টাইম, যেটা আপনি যে বলেছেন, আমিও তো আমার পত্রিকার সাংবাদিকরা আমাকে জানিয়েছেন যে ওখানে এমন অচেনা লোকজন ছিল, ইনফিল্ট্রেশন ছিল, ওখানে অনুপ্রবেশ ছিল, যারা পুরো পরিস্থিতিটাকে তারা একেবারে কেচি দিতে চেয়েছিল। আজকের ঘটনাটা যেটা সোহরাব ভাই যেটা বলেন, ভালো হতে পারতো, আমরা কথা বলবো। এবং আরেকটা বিষয় নিয়ে বিরতি, আমাদের সময় হয়েছে, বিরতির পরে ফিরে এসে আমরা আরেকটা বিষয় নিয়ে সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই, যে জুলাই যোদ্ধাদের দাবির মুখে পঞ্চম ধারার একটা সংশোধন আনা হয়েছে, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। কিন্তু তার আগে সময় হয়েছে একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। আবার স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই সনদ সই পূরণ হবে স্বপ্ন। এই আলোচনায় আমাদের সাথে দুজন অতিথি আছেন। শুরুতেই সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আসলে আমি আপনাকে বলছিলাম যে জুলাই যোদ্ধাদের তারা রাতভর আন্দোলনের পরে ডক্টর আলী রিয়াজ পঞ্চম ধারায় সংশোধন এনে বলেছেন যে জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা ভাতা, আইনি দায় মুক্তি উল্লেখ করা হয়েছে যেই পঞ্চম ধারায়। আপনার কাছে জানতে চাই যে এই যে আইনি দায় মুক্তি, এই কথাটা কেন উল্লেখ করা হলো? জুলাই যোদ্ধারা কি মানে এমন এটা তো কোনো অন্যায় করেনি, তাদের ভাতা, সুচিকিৎসা, এমনকি পুনর্বাসনের দাবি পুরো জাতির, মানে তাদেরকে হওয়া উচিত। তারা জাতির জন্য এই ত্যাগ স্বীকার করেছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। দায় মুক্তির বিষয়টা তখন আসে যখন কোনো দায় থাকে। তাই তারা যদি গণ অভ্যুত্থানে অংশ নিয়ে থাকে, গণ অভ্যুত্থানের যোদ্ধা হিসেবে তো তাদের দায়, তাদের অন্যায় করার কথা না, তাদের আইন বহির্ভূত কিছু করার কথা না। তারপরও দায় মুক্তি তো শুধু এক্ষেত্রে না, এর আগেও কিন্তু একটা দায় মুক্তি হয়েছে যে
5 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত যে ঘটনা ঘটছে, এখন দায় মুক্তি দেওয়া হলো, কিন্তু কেউ যদি আদালতের কাছে যায় তখন আদালত কি করবেন? এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। তবে তাদের চিকিৎসার কোনো অপূর্ণতা থাকলে, কোনো ঘাটতি থাকলে সেটা মেটানো উচিত। তাদের পুনর্বাসনের সমস্যা থাকলে, কারণ অনেক সাধারণ কর্মী কিন্তু মারা গেছে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ওই পরিবারে হয়তো উপার্জনক্ষম আর কোনো ব্যক্তি নেই। সুতরাং তাদেরকে পুনর্বাসন করা উচিত, যেটা সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এখনও পর্যন্ত না হওয়াটা দুর্ভাগ্যজনক। এবং আপনি বলছেন যে রাতভর আন্দোলনের পর এটি সরকার যদি আরেকটু সক্রিয় হতো এবং সেটি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি কেন বলবেন, বা কেন তাকে এগিয়ে আসতে হবে, অন্যেরা কেন আসলেন না, সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত, আমার মনে হয় তাদের এগিয়ে আসা উচিত। আমি আসাদুজ্জামান রিপন আপনার কাছে আসতে চাই, যে আমরা বলছিলাম যে এনসিপির যেই দাবিগুলো তার মধ্যে আছে যে আইনি ভিত্তি, এই আইনি ভিত্তি যদি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের বর্তমানে যেই সংবিধান আছে, বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানের সাথে জুলাই সনদের কোনো সাংঘর্ষিক কোনো কিছু হবে নাকি? একটা বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই জুলাই সনদটা যদি সংবিধানের অংশ না হয়, তাহলে সংবিধানে যেই আইনটি আছে সেটাই সুপ্রিম থাকবে, এটি নিয়ম। সংবিধানের বাইরে অন্য যে কোনো আপনার অর্ডার, মানে আদেশ বলেন বা প্রোক্লামেশন বলেন, হোয়াট এভার, সেগুলো টেকে না। এখন কথা হচ্ছে, যদি গণভোটে যদি পিপুল যদি ম্যান্ডেট দেয়, তখন তো উইল অফ দ্য পিপুল হয়ে যাবে। জনগণ যখন চাইবে, জনগণের চাওয়াই তো সুপ্রিম। উইল অফ দ্য পিপুলের উপর তার কিছু নেই, জনগণের অভিপ্রায়ের উপরও কোনো কিছু। জনগণের অভিপ্রায় যদি থাকে যেটার আইনি ভিত্তি লাভ করবে, অর্থাৎ তাদেরকে এই বিষয়টা এইভাবে তারা দেখতে চান, ইয়েস, সেটি হতে পারে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি সংবিধানে ছিল? সেক্ষেত্রে জনগণ চাইলে আসলে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো ছিল না, কিন্তু সেটা তো এখন সংবিধান ব্যবস্থা শুধু নাই, এবং এটা বাংলাদেশের জনগণ ব্যাপকভাবে চান, তাই না? তো আমি যেটা মনে করি যে গণভোটের মধ্য দিয়ে যদি এটা যদি আইনগত ভিত্তির প্রতি যদি জনসমর্থন থাকে, সেক্ষেত্রে আর কোনো সাংঘর্ষিক হবে না। অসংখ্য ধন্যবাদ আসাদুজ্জামান রিপন আপনাকে, এবং সোহরাব হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।